কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। তোর এত বড় সাহস, হারামজাদী! আজ তোকে উচিত শিক্ষা দেব। তুই তোর কাজের ফল হাতে নাতে পাবি। আজ তোর শেষ দিন। এই, নিয়ে যায় কে, আর খতম করে দে, কেউ যেন জানতে না পারে। না, আমাকে ছেড়ে দাও। আমি যা করেছি বেশ করেছি। এর জন্যে কোনো অনুতাপ নেই আমার। শেষ করে দেব সবাইকে, মেরে ফেলবো আমি। তোর তরবরানি আজ আমি বের করছি। আহ, না! ঝড় বাদলার রাতে এইভাবেই পেশিশক্তির দর্পে চূর্ণ হয় এক নারীর আত্মসম্মান। শাপলা দিঘির জলে চিরতরের জন্য হারিয়ে যায় এক নিষ্পাপ তরতাজা প্রাণ। কুসুমপুরার মাটিতে রয়ে যায় শুধু এক অভাগিনী নারীর রক্ত। পৌষের এই অকাল শ্রাবণে শাপলা দিঘির চরসহ গোটা কুসুমপুরার বুকে রচিত হয় এক রক্তাক্ত অভিশাপের নব অধ্যায়। দূরে কোথাও যেন কেউ বলে ওঠে, ফিরবে, ফিরবে সে। সূর্য প্রতাপ, তোমার কাল হয়ে ফিরবে সে। राम 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 राम। हे भगवान, रक्षा करना मुझे। পাহাড়ের ঢালু জমির পাশে অবস্থিত জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে এক বছর 25-এর ব্যক্তি। শীতের রাতে কুয়াশা ঘেরা পাহাড়ি পাইন বনের মাঝ দিয়ে ইষ্টনাম জপ করতে করতে হেঁটে চলেছে ওই ব্যক্তি। হঠাৎ তার কানে আসে কারোর মৃদু কান্নার ধ্বনি। इतनी रात गए, इस जंगल में कौन रो रहा है? হাতে ধরে থাকা হ্যারিকেন তুলে ধরে সামনের পথের দিকে তাকায় গুরু। গোটা পথ কুয়াশাচ্ছন্ন, মাথার উপরে কেবল উজ্জ্বল তারা রাশির সমাগম। তার মধ্যেও এই নীরব রাতের আঁধারে এই জঙ্গলের মধ্যে এমন কান্নার রোল শুনে গুরুঙের সারা শরীর যেন শিরশির করে ওঠে ভয়ে। कौन रो रहा है इतनी रात गए इस जंगल में? हाँ, कौन है? হ্যারিকেনটা নিয়ে সামনের পথের দিকে এগিয়ে যেতে থাকে গুরু। আর খানিকটাই পথ। ওই পথের বাঁকটা পেরোলেই সেই শাপলা দিঘির পার। বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা ওই দিঘি পারকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান লোককথা, বলা ভালো রক্তাক্ত অভিশাপের ইতিকথা। রাতের আঁধারে এই জঙ্গল, এই দিঘি পার হয়ে ওঠে অজানা আতঙ্কের আঁতুর ঘর। সেই কান্নার ধ্বনি অনবরত বেড়েই চলেছে। মনে হচ্ছে যেন খুব কাছেই কেউ ডুকরে ডুকরে কেঁদে চলেছে। কিন্তু কে সে? কান্নার আওয়াজটা যেন কান সয়ে আসছিল গুরুঙের। কিন্তু যত ওই দিঘির দিকে এগিয়ে চলেছে সে, ততই যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে ওই কান্নার आवाज। दादाजी ने मुझे बचपन में एक कहानी सुनाई थी। उन्होंने बताया था इस तालाब के पास मूलांग का वास है, और इसके अलावा इस तालाब के पास एक चुड़ैल भी अपना बसेरा जमा के बैठी है बहुत सालों से। रात की अंधेरों में जो कोई भी इस रास्ते से गुजरता है उसे वो चुड़ैल निगल जाती है। हे भगवान, हे भगवान, ये रोने का आवाज उसी चुड़ैल का तो नहीं? हाँ, मेरी मोती मर गई है कि मैं इस राह पे आ गया।
अभी अभी जान बचाते हुए इस जंगल से भागना ही सही रहेगा। এই ভেবে গুরুং দ্রুত পায়ে চলতে শুরু করে, কিন্তু কিছুটা এগোতেই তার কানে আসে নূপুরের ধ্বনি, সাথে এক মেয়েলি কণ্ঠধ্বনি। আমাকে একা এই জঙ্গলে ফেলে তুমি চলে যাচ্ছ গুরু? এসো, আমার কাছে এসো, এসো। ঋণ ঋণে মিষ্টি গলার স্বর কানে যেতেই গুরুং স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে পথের মাঝে। বাতাসে মিষ্টি অথচ তীব্র বন্যফুলের গন্ধে ভরে উঠেছে আচমকাই। চারিদিক যেন অজানা উজ্জ্বলতায় ভরে উঠেছে। চারিপাশের পরিবেশ মুহূর্তের মধ্যেই আরো শীতল হয়ে উঠছে। গুরুংয়ের অন্তরাত্মা বারবার অশুভ কিছুর ইঙ্গিত দিলেও গুরুংয়ের দেহ তা মানতে নারাজ। এই মন মাতানো সুঘ্রাণ যেন ক্রমশই নেশাতুর করে তুলছে গুরুংকে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে গুরু। কানে আসে আবারও সেই ঋণ ঋণে কণ্ঠধ্বনি। কি হলো গুরু? একবার ফিরে যাও বলছি, আমাকে নিয়ে চলো তুমি আমার সাথে এই জঙ্গলের মধ্যে। আমি যে একা, সম্পূর্ণ একা। এই নিস্তব্ধ রাতের অন্ধকারে একা একটা মেয়েকে তুমি এইভাবে পথের মাঝে ফেলে চলে যাচ্ছ। গুরুং এবারে সাহস করে পিছনে না তাকিয়েই বলে ওঠে, कौन कौन हो तुम? हाँ, मेरा नाम कैसे जानती हो तुम? हाँ, और उस काली जंगल में इतनी रात पे तुम क्या कर रही हो? हाँ हाँ। আমি তো এই জঙ্গলে তোমার জন্যই অপেক্ষা করছিলাম গো। আমার দিকে ফিরে যাও, একটিবার ফিরে যাও লক্ষ্মীটি। আবেদনময়ী কণ্ঠে সেই নারী কথাটি বলে ওঠে। সেই কণ্ঠে এমন কিছু ছিল যাতে গুরুং না চাইতেও পেছনে ফিরে তাকায়। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে থাকে সামনের দিকে, কিন্তু এ কি? কেউই যে নেই সেই স্থানে। তাহলে কে এতক্ষণ কথা বলে গেল গুরুংয়ের সাথে? কোথায় সেই নারী? গুরুংয়ের অন্তরাত্মা যেন বলে উঠল ওকে, भाग जा गुरुंग, भाग जा, और एक पल भी यहाँ रहना खतरे से खाली नहीं है। भाग गुरुंग, भाग जा। এটা ভাবতে ভাবতেই এতক্ষণে অজানা ভয়ে ও আতঙ্কে সারা শরীরের লোমকূপ খাড়া হয়ে উঠেছে গুরুংয়ের। বাতাসের ঠান্ডা স্রোত ঝাপটা মেরে যায় গুরুংয়ের সর্বশরীরকে। ওর কানে বাজতে থাকে ওর দাদাজির বলা সেই সাবধান বাণী, शाम के बाद अगर उस जंगल के रास्ते पे कभी तुझे एक लड़की दिखे या कभी किसी लड़के के रोने की आवाज तुझे सुनाई दे, वहां वहां भूल करके भी मत रुकना बेटा। और 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 पीछे मुड़ के भी मत देखना, जान बचा के तुरंत भाग जाना वहां से। याद रखना बेटा, वो लड़की या उसके रोने की आवाज कोई इंसान की नहीं, एक भटकती हुई जालिम चुड़ैल की है। इस कुसुमपुरा के जंगल की एक भयानक काली श्राप है वो चुड़ैल। याद रखना बेटा, सब माया है, सब माया है बेटा, सब माया है। দাদাজির এই কথা মনে পড়ার সাথে সাথেই প্রাণপণে ছুটতে শুরু করেছে গুরুং সেই পাথুরে জমির উপর দিয়ে। হঠাৎ একটা পাথরের টুকরোই হোঁচট খেয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গুরুং। মুখ থেকে তার বেরিয়ে আসে অস্ফুট চিৎকার। সেই মুহূর্তেই বাতাসে ভেসে আসে কারোর খিলখিল অট্ট হাসির ধ্বনি। ধীরে ধীরে মাথা তুলে সামনের দিকে তাকায় গুরুং। তারপর সে যা দেখে তা দেখে গুরুংয়ের শির দাঁড়া বেয়ে আতঙ্কের চোরা স্রোত যেন নেমে যায়। সামনে দাঁড়িয়ে রয়েছে এক অর্ধনগ্ন নারী মূর্তি। চাঁদের আলোয় পরিস্ফুট হয়ে উঠেছে তার ভয়ঙ্কর রূপ। শীর্ণকায় শরীর,
সারা শরীর দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে, তার সাথে তার সারা দেহের ক্ষত থেকে বেরিয়ে আসছে কালচে রক্তের ধারা। মাথার চুল মুখের উপরিভাগটাকে ঢেকে রেখেছে, সেই কারণেই ওর মুখটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। উন্নত স্তনযুগল যেন সেই ভয়ঙ্করীর কামলালসাকেই উদ্দেশ্য করছে। बचाओ बचाओ बचाओ, कोई मुझे बचाओ, कोई है, मुझे बचाओ। সেই নারী ফিসফিসে কণ্ঠে বলে ওঠে, শাপলা দিঘির পাড়ে যে পুরুষ আসে সেই পায় না নিস্তার ঝিল জানার কন্যের হাত থেকে। ঠিক যেমন করে তোর চা বাগানে কাজ করতে আসা নিরীহ মেয়েগুলোকে তুই পশুর মতো শিকার করিস, ঠিক সেইভাবে তুই আজ আমার শিকার হবি গুরু, আমার শিকার। ওই ভয়ঙ্করী নারীর অট্টহাসিতে যেন জঙ্গলের প্রতিটি কোণা কেঁপে উঠছে। আকাশের বুক চিরে বজ্র বিদ্যুৎ যেন মুহূর্তের মধ্যে খেলে গেল, আর সেই আলোর ঝলকে দেখা গেল ওই নারীর মুখাবয়ব। গোটা মুখটা থ্যাতলানো, যেন ভারী কিছু দিয়ে ওর মুখের উপর আঘাত করা হয়েছে। রক্তাক্ত বিভৎস সেই মুখ দেখে শিউরে ওঠে গুরু। পালানোর চেষ্টা করলে ওই নারী মূর্তির হাত এসে শক্ত করে চেপে ধরে গুরুঙের কণ্ঠ। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে গুরুং। ঝিলডাঙ্গার কন্যা আবারও বলে ওঠে, তোরা তোদের অন্যায়ের শাস্তি পাবি গুরুং, এক এক করে সবাইকে শেষ করব আমি, সবাইকে। ফিরে এসেছি আমি এতগুলো বছর পর, নিজের প্রতি হওয়া চরম অন্যায় আর প্রতি মুহূর্তে এই পাহাড়ের বুকে ঘটে চলা প্রতিটি অন্যায়ের শাস্তি দিতে ফিরে এসেছি আমি। এতকাল ধরে ওই নিরীহ মেয়েগুলোর উপর যে নৃশংস অত্যাচার করে এসেছিস তুই আর তোর সঙ্গী সাথীরা, তোরা প্রত্যেকে নিজেদের কৃতকর্মের চরম শাস্তি পাবি, চরম শাস্তি। সেই নারীর হুঙ্কার রাতের আধারে নিস্তব্ধ জঙ্গলের নীরবতাকে ছিন্ন করে দিল। কিছু রাতচরা পাখি আর শিয়াল আর্তনাদ করে উঠল অজানা ভয়ে। গুরুঙের গলা টিপে ধরে শাপলা দিঘির পাড়ে নিয়ে আসলো সেই ভয়ঙ্করী। সাথে সাথে জলের মধ্য থেকে বাইরে বেরিয়ে এলো কিছু লোহার শক্ত চেন, যা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল গুরুঙের পা। তারপর টেনে হিচড়ে তাকে টেনে নিয়ে যেতে লাগলো শাপলা দিঘির কালো জলের গভীরে। तू है कौन? मैंने तेरा कुछ नहीं बिगाड़ा, फिर क्यों? এই শুনে সেই নারী মূর্তি বলে ওঠে, আমি কে এখনো চিনতে পারিসনি আমায়? আমি পেমা। পেমা? অসংখ্য কঙ্কালসার হাত জলের মধ্যে থেকে বেরিয়ে এসে টেনে ধরেছে গুরুঙের শরীরটাকে। অসংখ্য সেই সব প্রেতাত্মাদের আর্তনাদে কেঁপে উঠছে গোটা জঙ্গল। এই জলে মিশে রয়েছে কয়েকশো নিরীহ নিরপরাধ নারীদের মৃতদেহ, যারা একটা সময় শিকার হয়েছিল গুরুং রূপী কিছু নরপশুর। আজ তাদের সময় এসেছে এই মানুষরূপী জানোয়ারগুলোকে খুবলে খুবলে খাওয়ার, নিজেদের প্রতি হয়ে যাওয়া প্রতিটি অন্যায়ের চরমতম শাস্তি দেওয়ার। গুরুঙের মৃত্যু যন্ত্রণা আর চরম আর্তনাদ ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। ভাই আর কত দূর রে? কখন থেকে গাড়িতে বসে আছি, কখন পৌঁছবো বলতো? আর ঘন্টাখানেকের মধ্যেই কুসুমপুরা ঢুকছি ভাই। পাহাড়ি পথ ধরে কুসুমপুরার দিকে ছুটে চলেছে আলোকের গাড়িটা। বছরের শেষে আলোক, দিবাকর ও প্রত্যুষ
তিন বন্ধু মিলে শীতের ছুটি কাটাতে রওনা দিয়েছে পাহাড়ের বুকে গড়ে ওঠা এক প্রত্যন্ত গ্রাম কুসুমপুরার উদ্দেশ্যে। মূলত এই কুসুমপুরায় রয়েছে আলোকদের আদি বাড়ি। কিছুক্ষণের মধ্যেই ওদের গাড়িটা প্রবেশ করে জঙ্গলের পথে। আর এই জঙ্গলের কিছুটা পথ অতিক্রম করলেই রায়চৌধুরী রাজভবন। চারিদিকের গাছগাছালির জঙ্গল, পাইন দেবদারু গাছের পাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়ি পথে। রকমারি সব রঙিন ফুল নিজেদের মন মাতানো বাহারি সৌরভ নিয়ে ফুটে রয়েছে পাহাড়ের আনাচে কানাচে। শীতের দুপুরের মিঠে রোদ গাড়ির কাঁচ ভেদ করে এসে পড়ছে ব্যাকসিটে ঘুমন্ত প্রত্যুষের মুখের উপর। এই প্রত্যুষ, কিরে আর কত ঘুমোবি? হ্যাঁ, সেই গাড়িতে ওঠার পর থেকেই ভোঁস ভোঁস করে ঘুমোসের মতো ঘুমোচ্ছিস। ওঠ চালা। একটু ঘুমোতে দে না ভাই। উফ, এখনো তো পৌঁছায়নি বাড়িতে। পৌঁছে গেলে না হয় ডেকে দিস। ঘুম জড়ানো গলায় বলে উঠল প্রত্যুষ। এই তিন বন্ধুর মধ্যে কুম্ভকর্ণ নামেই বেশি পরিচিত এই প্রত্যুষ। ছেলেবেলা থেকে উত্তরবঙ্গের একটা ছোট্ট অনাথ আশ্রমেই বড় হয়েছে প্রত্যুষ। কিন্তু বিটেক পড়ার সময় কলকাতার এক নামজাদা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পায় প্রত্যুষ। আর মেধার ভিত্তিতেই JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় সে। আর তারপরে কলেজ হোস্টেলে থাকাকালীন রুমমেট হিসেবে পায় দিবাকর আর আলোককে। সেই সময় থেকেই 3 ইডিয়টস মুভির র্যাঞ্জো, ফারহান আর রাজুর মতোই এই কলেজে 3 ইডিয়টস হয়ে উঠেছে প্রত্যুষ, দিবাকর আর আলোকের জুটি। এই তিন বন্ধুর কেউই একে অপরকে ছাড়া থাকতেই পারে না। পড়াশোনার পাশাপাশি নানান জায়গায় ওরা অ্যাডভেঞ্চার ট্যুর করেও বেড়ায়। তাই বছরের শেষে 6 দিনের এই ছুটিতে দিবাকর কিংবা আলোক কেউই ওদের নিজেদের বাড়িতে না গিয়ে প্রত্যুষকে সঙ্গে নিয়ে চলে এসেছে আলোকদের আদিবাড়ি কুসুমপুরায়। শিলিগুড়ি থেকে মাইল কুড়ি পথ পেরোলেই ওদের এই গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি ছোট্ট গ্রাম এই কুসুমপুরা। ঘণ্টাখানেকের মধ্যে ওদের গাড়িটা রায়চৌধুরী বাড়ির বিশাল দেউরি পার করে গাড়িটা এসে থামে সিংহদুয়ারের সামনে। কুচো পাথর বিছানো সরু আলপথ, যার দুই পাশে লাগানো রয়েছে নানান ধরনের বাহারি ফুল গাছ, নয়নতারা, গন্ধরাজ, গোলাপ, কি নেই সেখানে। সেই পথ শেষ করে আলোক, দিবাকর আর প্রত্যুষ এসে দাঁড়ায় রায়চৌধুরী রাজভবনের প্রবেশদ্বারে। বাবা, তোদের এত বড় রাজবাড়ি এই পাহাড়ের বুকে, আগে তো সেটা বলিসনি ভাই। রাজবাড়ি নামেই, তালপুকুরে ঘটি ডোবে না, বুঝলি? তাছাড়া আমার বাবা বহু বছর আগেই কলকাতায় সেটেল করে গিয়েছিল। আমার জন্ম হয় কলকাতাতে, তাই আমি নিজে এই বাড়িতে খুব বেশিবার আসিনি। শেষবারের মতো এসেছিলাম দিম্মার মৃত্যুর সময়। তখন আমার বয়স কত, ওই 7-8 হবে হয়তো। সেই শেষবারের মতো এসেছিলাম। তারপরে এই যে তোদের সাথে এত বছর পর এলাম। কেন? এত সুন্দর রাজবাড়ি তোদের, তা এত বছর এখানে আসিসনি কেন? মা বাবা কেউই আসতে দিতে চাইতো না রে। ওদের মনে কি এক বদ্ধমূল ধারণা জন্মেছে যে এই কুসুমপুরা নাকি অভিশপ্ত। তাই ওরা কেউই আমাকে এখানে আসতে দিতে চায় না। ওরে শালা, হন্টেড হিস্ট্রি! উফ, সেই ভূতের মুভির মতো। বল, এই রাজবাড়িতে আবার কার ভূত আছে? হ্যাঁ, মঞ্জুলিকা নাকি তার দিদি অঞ্জলিকা? শেষের কথাটা বলে দিবাকর হো হো করে হাসতে থাকে। সব কিছুকে নিয়ে হাসি মজা করাটা ঠিক না সাহাবজি। হঠাৎ করেই পেছন থেকে অপরিচিতি ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর শুনে ওরা প্রত্যেকেই চমকে পিছনে ফিরে তাকায়। ওদের ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছে এক বৃদ্ধ লোক, মাথায় হনুমান টুপি, সারা শরীর কালো চাদরে ঢাকা। একই সন্ধে, তার উপরে পাহাড়ি অঞ্চল। শীতটা এখানে বেশ জাঁকিয়েই পড়েছে। নিজেদের থেকে হাত পাঁচেক দূরের জিনিসও কুয়াশার জন্য ঠাউর করা যাচ্ছে না। তার মধ্যে এমন একটা ফ্যাসফ্যাসে গলার স্বর শুনে ওরা প্রত্যেকেই একটু চমকে ওঠে। মাগো, কে কে আপনি? এই কি ব্যাপার? কি এইভাবে আচমকা কেউ কথা বলে নাকি? সামনে আসুন। কুয়াশার ঘেরাটোপ থেকে ধীরে ধীরে লাঠি ঠুকে ঠুকে ক্রমশ ওদের দিকেই এগিয়ে আসছে ওই অবয়ব। ততক্ষণে আলোক শক্ত করে খামচে ধরেছে দিবাকরের জ্যাকেটটা। দিবাকরের হাতে থাকা টর্চের আলোয় সেই অবয়বের মুখটা এবার পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।
ফোকলা গালে খিকখিক করে হাসছে সেই বৃদ্ধ। বয়স 60-এর কাছাকাছি তো হবেই। গালে খোঁচা খোঁচা দাড়ি। বয়সের ভারে লোকটা বেশ খানিকটা নুইয়ে পড়েছে সামনের দিকে। সেই বৃদ্ধ ভদ্রলোক প্রত্যুষকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে তেনাদের নিয়ে অমন হাসি মজা করবেন না সাহাবজি, ওনারা পছন্দ করেন না। আর এই শামকে ওয়াক্ত বাড়ির বাইরে এইভাবে দাঁড়িয়ে থাকবেন না, अंदर में चलिए आप सब। বাংলা হিন্দি মিশিয়ে 3 বন্ধুর উদ্দেশ্যে কথাগুলো বলে ওই বৃদ্ধ। छोटे साहब, आप हमको पहचाने नहीं, लेकिन हामी तो আপনাকে ঠিকই पहचानते পেরেছি। আমি মুঞ্জা আছি, মুঞ্জা, आपका नौकर। हम ही आपका पुराना नौकर आची छोटे साहब जी। असल में आप तो बहुत छोटे उम्र पर यहाँ पर आए थे, इसलिए आपको शायद याद नहीं है मुझको। इतने साल बाद आज आप फिर से यहाँ आए। बड़ो साहब আমাকে টেলিফোন করে বলেছিলেন যে আজ তুমি তোমার कुछ दोस्तকে নিয়ে এখানে আসবে। এই জন্যই সেই বিকাল থেকে তোমাদের জন্য এখানে ইন্তজার করছি। তুই ভাবলি কাকা ভূত, তাই তো? সত্যি আলো, আমাদের সাথে এই কটা বছর ধরে এত জায়গা ঘুরলি, তাও তোর এই ভূতের প্রতি ভীতিটা গেল না। ভীতু একটা। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার থাম দুটিতে। বাড়ির ভেতরে ঢুকবি নাকি এই ঠান্ডার মধ্যে বাইরে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করবি? হ্যাঁ, ভেতরে চল ভাই, এবার তো ঠান্ডায় একেবারে জমে যাচ্ছি আমি। হ্যাঁ, তোমরা আর বাইরে দাঁড়িয়ে থেকো না, রাতও বাড়ছে। তাছাড়া কি? कुछ नहीं, आप लोग अंदर चलिए। ওরাও আর কথা না বাড়িয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বিশাল বড় উঠোন, তার এক পাশ দিয়ে চলে গেছে অন্দরমহলে যাওয়ার পথ। উঠোনের অপর প্রান্তে অবস্থিত এই বাড়ির কুলদেবীর জগদ্ধাত্রীর মন্দির। উঠোনের মাঝ বরাবর রয়েছে মার্বেলের কারুকার্য করা অপ্সরার মূর্তি। এককালে তা থেকে যে শ্রবণধারা নির্গত হতো তা দেখলেই বোঝা যায়। রয়েছে কিছু গোলাপ ফুলের টব। দিবাকর, আলোক আর প্রত্যুষ মুঞ্জার দেখানো পথ ধরেই অন্দরমহলে প্রবেশ করে। ঢুকতেই ওদের চোখে পড়ে বিশাল বৈঠকখানা, দাবি সেগুন কাঠের আসবাবের ভর্তি চারিদিকে। দেওয়ালে লাগানো রয়েছে রাজরাজাদের পেইন্টিং। এই রাজবাড়ির সদস্যদের যে শিকারের নেশা ছিল তা ঘরটির বাম দিকের দেওয়ালটা দেখলেই বোঝা যায়। বিশাল একটি রাইফেল, সাথে বাঘ হরিণের কাটা মাথা, সবকিছুই সযত্নে সাজানো রয়েছে। এখনও রাজবাড়ির চতুর্দিকেই শৌখিনতার ছাপ। সুস্পষ্ট মেঝেতে অপূর্ব কারুকার্য করা লাল কার্পেট যে এই পরিবেশের শোভা বৃদ্ধি করছে তা বলার অপেক্ষা রাখে না। ভাই আলোক, তোদের এত বড় বাড়ি আগে তো বলিস নি? কি অপূর্বভাবে সাজানো চারিদিকটা। আগে কখনো বলার দরকার পড়েনি তাই বলিনি। যাই হোক, এবারে ওপরে চল, ফ্রেশ হতে হবে তো, ভীষণ টায়ার্ড লাগছে আমার। মুঞ্জা কাকা, ঘর পরিষ্কার করে রেখেছো তো? জি সাহাব, তোমরা দুতলায় চলে যাও। উপরে পর পর 3টে ঘর তোমাদের জন্য পরিষ্কার করে সাফ সুতরা করে রেখেছি আমি। চল সবাই। আমাদের আলাদা রুমের কি দরকার? আমরা তো বরাবরই যেখানেই ঘুরতে গেছি একটাই রুমে থেকেছি, আজকে তাহলে আলাদা আলাদা রুমের দরকার পড়লো কেন? এবারে না হয় আলাদা আলাদা ঘরে সবাই নিজেদের মতো করেই থাকলাম, অসুবিধা কি? কিন্তু প্রত্যুষ, তুই চাইলে দিবাকরের সাথে রুম শেয়ার করতেই পারিস, তাতে আমার কোনো অসুবিধা নেই। আর তুই? আমি আমার রুমেই থাকবো। প্রত্যুষ, দিবাকর একে অপরের দিকে তাকায়। আলোকের কথাবার্তা যেন কেমন অন্যরকম শোনাচ্ছে ওদের, যেন কোনো কিছু আড়াল করতে চাইছে ও। আলোক আবার বলে, আচ্ছা আমি ওপরে যাচ্ছি, তোরা আয়। বিশাল বড় কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আলোক, পিছু পিছু প্রত্যুষ আর দিবাকর। বেশ কিছুক্ষণ পর, কি বলেছিলাম মনে আছে তো? আজ রাতেই কিন্তু পাখিদের খাঁচায় বন্দি করতে হবে, আর কাল ভোরের আলো ফোটার সাথে সাথেই পাখির দল পৌঁছে যাবে তাদের নতুন ঠিকানায়। পাপা প্রথমবার আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে, আমি চাই না কোনো রকম সমস্যা হোক। হ্যাঁ হ্যাঁ, আমি গুরুংকে বলে রেখেছি, ও সবাইকে তৈরি করে রাখবে বলেছে,
কিন্তু এখানে আসার পর থেকে অনেকবার ওকে কল করছি, বাট প্রত্যেকবারই ফোন সুইচ অফ বলছে। শেষ মুহূর্তে এসে মালটা আমাদের ঝুলিয়ে না দেয়। রাখো এখন, আর দেখবে কোনো এদিক ওদিক যেন না হয়। হ্যাঁ, তখন রাত 9টা হবে। ছাদের উপর রেলিংয়ের ধারে দাঁড়িয়ে কারোর সাথে খুব মৃদু স্বরে কথা বলছে একটা ছায়ামূর্তি। পরনে হুডি থাকার জন্য মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ফোনটা রেখে বার কয়েক সিগারেটের সুখ টান দিয়ে সেই ব্যক্তি ধোঁয়া ছেড়ে দেয় কুয়াশাচ্ছন্ন রাতের বাতাসে। এই বোকাগুলো ভাবছে আমি ওদের সাথে কেবল ছুটি কাটাতে এত দূরে এসেছি, কিন্তু এখানে আসার পেছনের আসল কারণ ওরা কোনোদিনই জানতে পারবে না। এবারে চা বাগানের ওই গরিব মহিলাদের সাথে পাচার হয়ে যাবে দুজন পুরুষও। হংকংয়ের মার্কেটে এই সময় পুরুষ কর্মীদের ভালোই চাহিদা থাকে। ওদের দুটোকে এই সুযোগে ওখানে পাঠিয়ে দিতে পারলে মুনাফা নেহাত কম পাবো না। রাতে খাবার টেবিলে आज आप लोगों के लिए देसी मुर्गी झोल, मसाला राइस, राइस आग भाजा और नेटलती सब्जी করেছি, খা লিজিয়ে। বাহ, এ তো দারুণ ব্যাপার। পাহাড়ে এসে দারুণ সব পাহাড়ি খাবার খেতে পারছি, ব্যাপারটা দারুণ তো। খেয়ে নে গরম গরম, এখানে খাবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। প্রত্যুষ, বসে রয়েছিস কেন? খাওয়া শুরু কর। হ্যাঁ হ্যাঁ, এই তো খাচ্ছি। গরম ভাতের সাথে পাহাড়ি সবজির সুস্বাদু রান্নার গন্ধে খাবার ঘরের প্রতিটি কোণা ভরে উঠেছে। 3 বন্ধু তৃপ্তি সহকারে খেতে থাকে ওদের রাতের খাবার। প্রতিটা রান্নায় বেশ সুস্বাদু, কিছুটা পাহাড়িয়ান টেক্সচারও রয়েছে, যা খাবারগুলোকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। খেতে খেতে প্রত্যুষ মুঞ্জাকে বলে, আচ্ছা কাকা, এই কুসুমপুরেতে ঘোরার জন্য কোন কোন জায়গা রয়েছে? আসলে আজকে তো এখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত হয়ে গেল, আশপাশটা তো ঘুরে দেখাই হলো না। তাই আর এখানে ঘুরতে যাওয়ার জন্য বেশ কয়েকটা জায়গা আছে সাহাবজি। তিস্তা নদী রয়েছে, অসংখ্য চা বাগান রয়েছে, রঙ্গলি পার্ক, কুরসিয়াং, আর তাছাড়া রয়েছে আর কি রয়েছে? একটা দিঘি আছে, ওই জঙ্গলের মধ্যে দিয়ে লোকে বলে সাপলা দিঘি। সারা বছর ওই দিঘিতে নানান রঙের সাপলা ফুল, পদ্ম ফুল ফুটে থাকে। হাজারো প্রজাপতির সমাগম হয় ওই দিঘির জলে। কিন্তু কিন্তু আবার কি? ওই দিঘি খুব একটা ভালো নয় সাহাবজি। লোকে দিনের বেলাতে ওই পথ সহজে মারায় না, তাই ওই দিকে তোমাদের না যাওয়াই ভালো। কেন? কি এমন আছে ওই দিঘির পাড়ে? দিবাকরের মুখে এই কথাটা শোনার পর যেন মুঞ্জার সমগ্র মুখমণ্ডল অজানা আতঙ্কে ছেয়ে যায়। কাঁপা কাঁপা ভয়ার্ত গলায় সে বলে, ঝিলডাঙ্গার কন্যা থাকে সেথায় সাহাবজি। এই কুসুমপুরার অভিশাপ সে। ওর পাল্লায় যে পড়ে সে আর বেঁচে ফেরে না গো, বেঁচে ফেরে না। আরে বাস, এখানেও ভূত! তাও আবার যে সে ভূত নয়, সাক্ষাৎ পেতনি। নামটাও কিন্তু হেব্বি তোমাদের ওই ভূতে তোর অভিশাপের, ঝিলডাঙ্গার কন্যা। হাসবেন না বাবু, হাসবেন না। আর রাতের বেলায় তার নাম মুখে নেবেন না আপনারা। ও যে ভয়ঙ্করী। রাতের বেলায় কোনো পুরুষ মানুষ যদি ওই পথে যায়, তবে ওই পিশাচিনী তাকে টেনে নিয়ে যায় ওই অতল জলের গভীরে। ওরে বাবা, তোমাদের এই পেতনি আবার ছেলেদের পছন্দ করে না। নির্ঘাত বয়ফ্রেন্ডের সাথে ছ্যাঁকা খেয়েছে বেচারি। দীপ, তুই থামবি? সব সময় কিছু নিয়ে তোর ইয়ার্কি মারা চাই, তাই না? ঠান্ডায় জমে যাচ্ছি, কোথায় ঝটপট খাবার শেষ করে কম্বলের তলায় সেদানোর তাল করবি তা নয়। মুঞ্জা কড়াভাবে বলে ওঠে, সব কিছুকে নিয়ে মজা ইয়ার্কি ঠাট্টা করবেন না সাহাবজি। আপনারা শহুরে মানুষ হতেই পারেন, আপনারা এই সকল অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করেন না। আপনার মানা না মানার উপর তো আর কোনো কিছু বদলে যাবে না। আপনি তো এই বাতাসকে চোখে দেখতে পান না, তা বলি কি এর অস্তিত্ব নেই?
আমরা কেউ তো ঈশ্বরকে চোখে দেখিনি, তার মানে কি ঈশ্বরেরও অস্তিত্ব নেই? আমাদের বোঝার বাইরেও এমন অনেক কিছুই থাকে যাকে বিজ্ঞানের ভাষায় কিংবা যুক্তি বুদ্ধির দ্বারা বিচার করা যায় না। এই পৃথিবীর বুকে এমন অনেক কিছুই আছে যা আমাদের কল্পনারও অতীত। কড়াভাবে কথাগুলো বলে রান্নাঘরের ভিতরে চলে যায় মুঞ্জা। ওরা তিনজন বোকার মতোই বসে থাকে। কাকা তো খুব খেপে গেছে ভাই, আর কথা বাড়িয়ে লাভ নেই, ঝটপট খেয়ে শুতে যা। সত্যি মায়েরি, কি ঝাড়টাই না দিল বুড়োটা। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উপরে যাচ্ছি, তোরাও আয়। মধ্যরাত। সারা রায়চৌধুরী রাজমহল যখন ঘুমের অতলে হারিয়ে গেছে, হঠাৎ করেই কারোর করুণ কান্নার আওয়াজ ভেসে আসছে অনবরত। ছেড়ে দাও আমাকে, আমি তোমাদের সাথে যাব না, ছাড়ো বলছি। একটা ছোট্ট কাঠের বাড়ি, তার সামনে জনা পাঁচেক লোক একটা মেয়েকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। আর সেই কাঠের ছোট্ট ঘরটায় ভিতর থেকে ভেসে আসছে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ। মা, মা, আমার মাকে নিয়ে যেও না মা। ওই কালো চাদর গায়ে দেওয়া সন্ডা গোছের লোকগুলো ওই মহিলাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ওদের আটকানোর জন্য একটা বছর চারেকের বাচ্চা ছেলে ছুটে বেরিয়ে আসে ওই ঘরটার ভিতর থেকে। ওই লোকগুলোর মধ্যে একজনের পা খামচে ধরে সেই বাচ্চাটি, আর সেই গুন্ডা লোকটি সজোরে বাচ্চাটাকে তুলে ধরে ছুঁড়ে ফেলে দেয় উঠোনের উপর এক প্রান্তে। বিট্টু! হঠাৎ করেই যেন ঘুমটা ভেঙে যায় প্রত্যুষের। সারা শরীর ঘামে ভিজে উঠেছে ওর, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশের টেবিলে রাখা জলের বোতলটা থেকে ঢকঢক করে কিছুটা জল গলাধকরণ করে সে। আবার সেই স্বপ্ন, এই স্বপ্ন যেন ছোটবেলা থেকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে। উফ, মাথাটা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আমার। কে ওই লোকগুলো? কে ওই মহিলাই বা কে? কেন ওরা ওনাকে ধরে নিয়ে যাচ্ছিল? আর ওই বাচ্চাটা কে? ওই বাচ্চা? বুকের ভিতরটা উথাল পাথাল করছে প্রত্যুষের। 18 বছর বয়স থেকেই মাঝে মাঝে এই স্বপ্ন বিভীষিকার মতো হানা দেয় ওর জীবনে। বুকের ভিতরটা কেমন যেন অজানা কোনো যন্ত্রণায় ভারী হয়ে ওঠে প্রত্যুষের। অজান্তেই চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা জল নীরবে। এই অশ্রুধারার কারণ প্রত্যুষ সত্যিই জানে না কি ওর প্রকৃত পরিচয়। প্রত্যুষ জানে সে অনাথ। বছর 5 বয়স যখন ওর, তখন এই উত্তরবঙ্গেরই কোনো এক প্রত্যন্ত গ্রাম থেকে ফাদার মারিনো রিগান ওকে উদ্ধার করে আহত অবস্থায়। মাথার গুরুতর আঘাত লাগার জন্য প্রত্যুষ হারিয়ে ফেলে অতীতের সমস্ত স্মৃতি। সাদা পাতার মতোই হয়ে যায় বছর 5 এক শিশুর জীবন। কি ওর নাম, কে ওর বাবা মা, সব কিছু ভুলে যায় প্রত্যুষ। কেবল ওর সাথে রয়ে গেছে আজও একটি মাত্র চিহ্ন, যা ওর অতীত জীবনের একমাত্র সাক্ষী। তা হলো ওর গলার চেনের সাথে ঝুলতে থাকা ওই সোনার লকেট, যাতে ইংরেজি হরফে লেখা একটি শব্দ, পি। আশ্রমবাসীরা ওই পি অক্ষর ধরেই বাচ্চা শিশুটির নাম রাখে প্রত্যুষ। নতুন নাম, নতুন পরিচয়ে ফাদার মারিনো রিগানের কাছেই বড় হতে থাকে প্রত্যুষ। আজ কেন হঠাৎ করে ওর গলায় ঝুলতে থাকা লকেটটা ওরই অলক্ষ্যে উজ্জ্বল স্বর্ণাভবর্ণ ধারণ করেছে, তা প্রত্যুষ নিজেও জানে না। বিছানার একপাশে অঘরে ঘুমিয়ে রয়েছে দিবাকর। সারাদিনের পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছে বেচারা। প্রত্যুষ ধীর পায়ে বাইরে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। কি বলছিস কি গুরু? নেই মানেটা কি? হোয়াট? মারা গেছে? কবে, কখন? তোরা আজ এখন আমাকে খবরটা জানাচ্ছিস? এত বড় একটা অর্ডার গুরুমকে ছাড়া কিভাবে শিলিগুড়ি থেকে বেরোবে? আচ্ছা রাখ 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 রাখ, আমি দেখছি কি করা যায়। আর হ্যাঁ, পাখিদের খেয়াল রাখবি, আর সবাই খুব সাবধানে থাকবি। কারোর ফিসফিসে
অথচ ক্ষিপ্ত কণ্ঠ শুনে কিছুটা অবাক হয় প্রত্যুষ। এত রাতে কে এইভাবে কথা বলছে? শব্দের উৎস ভেসে আসছে পাশে আলোকের রুম থেকেই। এই মাঝরাতে অলোক কার সাথে এমন করে কথা বলছে? পাখিদের সাবধান রাখতে বলছে মানে? কোনো কালেই তো শুনিনি। তাছাড়া এত রাতে কার উপরেই বা অলোক কিভাবে চোটপাট করছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। কয়েকবার আলোকের ঘরের দরজায় করাঘাত করে প্রত্যুষ। এখন আবার কি এলো? ওই অলোক, দরজা খোল, আমি প্রত্যুষ রে। আপদটা আবার এখন কেন? আমার কথাটা তো আবার শুনে ফেললো না তো? ওই কি রে, দরজা খোল, আমি জানি তুই জেগে আছিস। আলোক এসে দরজাটা খুলে দেয়। এ কি, তুই এত রাতে এখানে ঘুমাসনি এখনো? হ্যাঁ, এই একই প্রশ্ন তো আমিও তোকে করতে পারি। তুই এত রাত অব্দি জেগে কার সঙ্গে কথা বলছিলি রে? সর্বনাশ, এই প্রত্যুষটা কি আমার বলা সব কথা শুনে নিল নাকি? গড! আমতা আমতা করে আলোক বলে, কই বা আমি কার সাথে কথা বলছি? কই বলছি না তো কিছু। তুই ভুল শুনেছিস। কি সব যে বলিস না তুই, সত্যি। তুই বাড়িতে পাখি পুষেছিস? কই আগে বলিসনি তো। পাখি মানে গাধাটা আমার কথার প্রকৃত মানেটাই বুঝতে পারেনি। যাক, বাঁচা গেল। কি রে, পাখি বলে চুপ করে গেলি? কি ভাবছিস? হ্যাঁ, আরে না না, তেমন কিছু না। একটা নতুন পাখি পুষেছি রে, ওটারই যত্ন নেওয়ার কথা বাড়িতে বলছিলাম। ঠিক করে খাবার, জল এইসব যেন দেয়, এই আর কি। কলকাতায় ফিরে তোদের দেখাবো। ও আচ্ছা, এই ব্যাপার। আর কোনোদিন কলকাতায় তোরা ফিরতে পারলে তবে তো দেখবি। আরে আর বলিস না, ঘুমটা ভেঙে গেল হুট করেই। তাই বাইরে এসে দাঁড়িয়েছিলাম, তখনই শুনলাম তুই কারো উপর চোটপাট করছিস। আরে ওইসব ছাড়, বল কাল কখন ঘুরতে বেরোবি আর কোথায় যাবি? তোর গ্রামে এসেছি ভাই, তুই ঘোরা আমাদের সকলকে। কাল সকাল সকালই বেরিয়ে যাব, বুঝলি? আচ্ছা বেশ, কাল তাহলে চা বাগান, তিস্তার চর এইগুলো ঘুরিয়ে আনি তোদের, কেমন? আচ্ছা বেশ, এখন তাহলে তুই ঘুমা, বুঝলি? আজ রাতে তো মনে হচ্ছে না আমার আর ঘুম আসবে। আমি চলি। আচ্ছা যা। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে ওরা ঘুরতে বেরিয়ে পড়ে। প্রথমে ওরা যায় তিস্তার চরে, তারপরে এক এক করে ওরা রংলি পার্ক এবং শেষে যায় আলোকদের নিজস্ব চা বাগানে। এই সময়টায় অবশ্য চা বাগান বন্ধই রয়েছে। আশপাশটা ওরা তিন বন্ধু মিলে ঘুরে দেখতে থাকে। বাগানের এক প্রান্ত নেমে গেছে ঢালু জমির মতো সিঁড়ি, যার তলদেশে রয়েছে একটা কটেজ। ওখানে চা প্যাকেজিং করা হয়, আর তার আড়ালেই চলে রায়চৌধুরীদের অবৈধ চোরা ব্যবসা। ভাই, এত জায়গায় তো ঘোরা হলো, এবার ওই শাপলা দিঘি থেকে ঘুরে আসলে কেমন হয়? জায়গাটা বেশ সুন্দর, কাকা তো বলছিল। এই যাবি তোরা? ওই জায়গা সুন্দর বটে, কিন্তু এখনকার লোক ওই জায়গাটা এড়িয়েই চলে শুনি। আবার খবর পেলাম ওই জঙ্গলের পাশেই একজনের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। আরে পাহাড়ি জায়গা, রাতের অন্ধকারে কোনো পশুর শিকার হয়েছিল হয়তো। তাছাড়া এখন তো দিনের বেলা, গিয়েই দেখা যাক না? হ্যাঁ, আমারও ওই জায়গাটার বিষয়ে জানার পর থেকে মনের মধ্যে এক অদ্ভুত টান অনুভব করছি। চল একবার ঘুরে আসি। তোরা এত করে বলছিস যখন, চল আমিও যাই। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের পথ ধরে ওরা এসে উপস্থিত হয় শাপলা দিঘির পাড়ে। সূর্যের আলো কালো জলের মধ্যে পড়ে এক অনন্য রূপ ধারণ করেছে। দিঘির জলে ফুটে রয়েছে অসংখ্য শাপলা শালুক ফুল। প্রজাপতিদের সমারোহে চারিদিকটা ভরে উঠেছে। বাহ, কি অপূর্ব চারিদিকটা! সত্যি এখানে না এলে মিস হয়ে যেত এত সুন্দর দৃশ্যটা। আরে বাস, দারুণ তো জায়গাটা। আচ্ছা, এত সুন্দর জায়গাটাকে কেন যে লোকজন এড়িয়ে চলে বুঝি না বাবা। আজব সব এখানকার লোকজন। এই এই দিঘির জলে যে ফুলগুলো দিনের আলোয় ফুটে রয়েছে, রাতের আধারে তারাই ভয়ঙ্কর রূপ ধারণ করে বাছারা। দিনের আলোয় নিরপরাধ আত্মারা পুষ্পরূপে ফুটে থাকে এই দিঘির জলে। হঠাৎ করে অস্বাভাবিক রকম শীতল অপরিচিত কাঁপা কাঁপা গলার স্বরে চমকে ওঠে ওরা প্রত্যেকে। ওরা দেখে ওদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে এক বৃদ্ধা মহিলা।
বয়সের ভারে সামনের দিকে নুইয়ে পড়েছে। হাতে থাকা লম্বা লাঠিতে ভর দিয়ে ওই বয়স্ক মহিলা দাঁড়িয়ে রয়েছে। পরনে ময়লা কাপড়, মুখমণ্ডলিতে বলিরেখা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। হঠাৎ করে দেখে পাগল বলেই মনে হবে। অদ্ভুত দৃষ্টিতে ওই মহিলা তাকিয়ে রয়েছে ওদের তিনজনের দিকে। এই বুড়িটা আবার কে? কোথা থেকে এলো? আমি কি জানি, দেখে তো পাগলি বলেই মনে হচ্ছে। পালাও পালাও, এখানে থাকা তোমাদের জন্য নিরাপদ নয়। চলে যাও। কেন এসেছো এখানে? চলে যাও। কেন? এখানে থাকলে কি হবে? আর আপনিই বা কে? আমি আমি ফুলবা, এখানেই থাকি। আমি আমার মেয়ের কাছে। ওর ধারে কাছে কেউ আসুক সেটাও মোটেই পছন্দ করে না। চলে যাও, চলে যাও তোমরা। আপনার মেয়ে? কোথায় সে? কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না এখানে। ও আছে, ও আছে, ও এখানেই আছে। ও ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। পালাও পালাও, তোমরা পালাও। ওর জেগে ওঠার আগে পালিয়ে যাও। যাও বলছি, যাও। পাগলি বুড়িটা ওদের দিকে তেড়ে আসছে দেখে দিবাকর বলে, ভাই পালা পালা, ওই বুড়ি আমাদের ওই ডান্ডার বাড়ি দেবে বলে মনে হচ্ছে। চল চল। কিন্তু আদতে তো ওই মহিলা অপলক দৃষ্টিতে এগিয়ে আসছিল প্রত্যুষের দিকে। যদিও তা হয়তো প্রত্যুষ নিজেও বুঝতে পারেনি। দিবাকর আলোক আর প্রত্যুষের হাত ধরে টানতে টানতে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। পিছনে এখনো শোনা যাচ্ছে সেই বুড়ির গলা, পালা পালা, এখানে আসিস নে। সেই দিন সন্ধ্যায় দিবাকর, প্রত্যুষ আর আলোক বৈঠকখানায় বসে গল্প করছিল। ওদের সামনে 3 কাপ চা এনে রাখলো মুঞ্জা। আজকে কোথায় কোথায় ঘুরলে গো তোমরা? তা তো অনেক জায়গায় ঘুরলাম কাকা, কিন্তু ওই দিঘির পাড়ে গিয়ে একটা এমন বুড়ির পাল্লায় পড়লাম যে কি বলবো। বাবা রে বাবা। হাসতে হাসতে কথাটা বলে দিবাকর। ওর মুখ থেকে এই কথাটা শোনা মাত্রই যেন আতঙ্কের ছায়া ফুটে উঠল মুঞ্জার মুখে। সে ভয়ার্ত কণ্ঠে বলে, তোমাদের এতবার করে বারণ করা সত্ত্বেও তোমরা ওই অভিশপ্ত দিঘির পাড়ে গিয়েছিলে? হায় ঈশ্বর, জানি না কোন বিপদ অপেক্ষা করছে তোমাদের জন্য। কেন কাকা এইভাবে বলছো কেন? আমরা গেলাম তো, চারপাশটা সত্যি ভীষণ সুন্দর। ভয় লাগার মতো কোনো বিষয়ই নেই। তোমরা অকারণেই ভয় পাও ওই শাপলা দিঘিকে নিয়ে। চায়ে চুমুক দিতে দিতে কথাটা বলে আলোক। অকারণ নয় ছোট সাহাব, কারণ আছে, আর সেই কারণ অত্যন্ত ভয়ানক। কি সেই কারণ? আমাদেরকেও বলো, আমরাও শুনি। আজ থেকে প্রায় 15 বছর আগে আমাদের রাজাবাবু অর্থাৎ সূর্যপ্রতাপ রায়চৌধুরীকে কেড়ে নিয়েছে ওই অভিশপ্ত দিঘি। দাদু ওই দিঘিতে ডুবেই মারা গিয়েছিলেন? হ্যাঁ ছোট সাহেব, এক অমাবস্যার রাতে রাজাবাবু কোনো এক অজানা সুরের টানে ওই দিঘির পাড়ে গিয়ে পৌঁছান। আর তারপরেই ওই দিঘির জলে থাকা অতৃপ্ত প্রেতাত্মার দল ওনাকে ছিঁড়ে খেয়েছিল। পরদিন ওনার শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায় আমরা উদ্ধার করি শাপলা দিঘির পাড় থেকে। রাজাবাবুর শরীরে ছিল অসংখ্য আঁচড়ের দাগ, সাথে শক্ত চেনের ক্ষত। মুখটাও বিভৎসভাবে থ্যাতলানো ছিল। উফ, সেই দিনের কথা মনে পড়লে আজও আমার সারা শরীর হিম হয়ে যায়। এই ঘটনার কথা আমাকে কেউ আগে জানায়নি। সবাই তোমাকে এই অভিশপ্ত কুসুমপুরা থেকে দূরে রাখতে চেয়েছিল, তাই কেউ কিছু বলেনি তোমাকে। রাজাবাবুর মৃত্যুর পরে ওই রক্তখেকো দিঘির পিশাচি, লোকে তাকে বলে ঝিলডাঙার কন্যা, মানুষ যে ভুলিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। পিশাচি রাজাবাবু ছাড়াও আরো 4 জনের জীবন নিয়েছিল সে। তারা কারা? রাজাবাবুর আপনজন নাকি সাধারণ গ্রামের মানুষ? ওরা সকলেই রাজাবাবুর অধীনেই কাজ করত।
আমাদের চা বাগানের দেখাশোনার দায়িত্বে ছিল ওরা। তামাং, বাহাদুর, ঋষভ ও রহিম ওরা সকলেই রাজাবাবুর খুব বিশ্বস্ত ছিল। ওদের প্রত্যেকেরই অস্বাভাবিক মৃত্যুর পর সকলেই জায়গাটা এড়িয়ে চলতে শুরু করে। আর বড় সাহেব, মানে ছোট সাহেবের বাবা রুদ্রপ্রতাপ, উনি নিজের পরিবারকে নিয়ে বরাবরের জন্য কলকাতায় চলে যান। অবশ্য রানীমা নিজের স্বামীর ভিটে ছেড়ে যাননি নিজের জীবনের অন্তিম দিন পর্যন্ত। আচ্ছা, এবারে বুঝলাম আসল কেসটা কি। বাট এখন একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, রাজাবাবু আর বাকিদের ওই প্রেতাত্মারা হত্যা করলো কেন? আর কাদের আত্মা ওই দিঘির জলে রয়েছে? এক জীবনে সবকিছু জানতে নেই সাহাবজি। অধিক আগ্রহ আর অধিক তথ্য জীবনের অন্তিম ক্ষণকে ডেকে আনে, মনে রাখবেন সেটা। গম্ভীর গলায় এই কথাগুলো বলে আগের দিনের মতোই মুঞ্জা সেখান থেকে চলে যায়। আচ্ছা, পাগলের পাল্লায় পড়েছি শালা, একটা কথা জিজ্ঞাসা করার উপায় নেই। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠছি, গুড নাইট। আলোক উঠে যায় টেবিল ছেড়ে। দিবাকর প্রত্যুষকে বলে, এই বালটা এখানে আসার পর থেকে কেমন একটা ব্যবহার করছে দেখেছিস প্রত্যুষ? সবসময় আমাদের থেকে আলাদা আলাদা হয়ে থাকছে, যেন এখানে ও ঘুরতে নয়, নিজের কোনো গোপন অভিসন্ধি পূরণের জন্য এসেছে। ধুস, কি যে বলিস না। জানিস তো একটু পাগলাটে ধরনের আছে। ছাড় তো, খেয়ে নে, তাড়াতাড়ি ঘুমবি না নাকি? রাতের খাবার শেষ করে ওরা যে যার রুমে চলে যায়। মধ্যরাত। হ্যাঁ বাবা, একটা গাড়ি আজ বেরিয়ে গেছে, চিন্তা নেই। আজকে রাতটা শুধু, তারপরে ওই 7 জন মেয়ে আর ওদের দুটোকে কালকে রাতের গাড়িতে তুলে পাঠিয়ে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেও যাবো আমি। ক্লায়েন্টের সাথে সমস্ত রিল আমি করে রেখেছি। এদেরকে ওদের হাতে তুলে দিতে পারলেই 3 কোটি টাকার সাথে সাথেই ওরা আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, চিন্তা নেই। মাঝখান থেকে ওই গুরুংটা মরে গিয়ে একটা সমস্যা হয়ে গেল, না হলে আমাকে যেতে হতো না, সমস্তটাই ওর হাত ধরেই হয়ে যেত। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রাখছি এখন। গুড নাইট। কলটা ডিসকানেক্ট করে বিছানায় গা এলিয়ে দেয় আলোক। নিজের বন্ধুদের পিছনে ছুরি মারার সমস্ত প্ল্যানিং ওর সারা। ভালো মানুষের মুখোশের আড়ালে নিকৃষ্ট এই লোভী মানুষটার আসল চেহারাটা এখনো জানে না প্রত্যুষ দিবাকর কেউই। কাল রাতে তোদের রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেবো, আর তোরা যখন ঘুমের অতল গহ্বরে তলিয়ে যাবি, সেই সময়ের মধ্যেই তোদের দুটোকে সাথে ওই 7 জন চা বাগানের মেয়ে সবাইকে পাচার হয়ে যাবি কোনো দূর দেশে। তোরা দুটো যাবি হংকং, আর বাকিরা ছড়িয়ে পড়বে পৃথিবীর নানান প্রান্তে থাকা ধনশালী দেশগুলোর মধ্যে। প্রতি বছর এই ভারতের বুক থেকে প্রায় 3 কোটির বেশি নারী পুরুষ বিদেশে পাচার হয়ে যায়। এবারে তোরাও না হয় ওই হিউম্যান ট্রাফিকিং এর মধ্যেই একটা অংশ হলি। হ্যাঁ, বছরের পর বছর এই উত্তরবঙ্গের ত্রাস হয়ে উঠেছে এই হিউম্যান ট্রাফিকিং, যার সূত্রপাত করেছিল সকলের রাজাবাবু সূর্যপ্রতাপ রায়চৌধুরী। সেই ব্যবসার উত্তরসূরি এবারে হয়ে উঠব আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হয়ে উঠব এই কুসুমপুরের নতুন রাজাবাবু। নারকীয় হিংস্র হাসি ফুটে ওঠে আলোকের চোখে মুখে। পরদিন সকালে খাবার টেবিলে আজ আলোক নেই। কোনো একটা দরকারি কাজে ওকে চা বাগানে যেতে হয়েছে। মুঞ্জা সেটাই জানায় প্রত্যুষ আর দিবাকরকে। যাক তেরি, তাহলে আমরা ঘরে বসে আর কি করব? চল একটু আশপাশটা ঘুরে দেখে আসি। আচ্ছা চল। রাজবাড়ি থেকে বেরিয়ে প্রত্যুষ বলে, বলছি আমি আজ আবার ওই শাপলা দিঘির পাড়ে যাব, তুই যাবি? আরে ভাই, পাগল হলি নাকি? কাল ওই পাগলি বুড়ির তাড়া খেয়ে তোর স্বাদ মেটেনি যে আজ আবার সেখানে যাওয়ার কথা বলছিস তুই? না রে, ব্যাপারটা সেরকম নয়। কাল ওখান থেকে আসার পর থেকে কেমন যেন একটা দুর্নিবার টান অনুভব করছি আমি ওই দিঘির প্রতি, বিশেষ করে ওই বুড়ি মহিলাটির প্রতি। কেন জানি না মনে হচ্ছে ওই মহিলা আমার চেনা, খুব চেনা। ও হয়তো কিছু বলতে চায় আমাকে। কি সব বলছিস বলতো তুই? হ্যাঁ, তুই ওই মহিলাকে চিনবি কি করে শুনি? তাছাড়া ওই মহিলা তো আমাদের বারবার চলে যেতে বলছিল। তাহলে আমি এত কিছু জানি না দীপ, তুই কি আমার সাথে যাবি? হ্যাঁ কি না সেটা বল শুধু।
এখানে আসার পর থেকে সবকিছুই কেমন যেন রহস্যময় মনে হচ্ছে আমার। বারবার মনে হচ্ছে যেটা আমরা চোখের সামনে দেখছি সেটা সত্যি নয়। কাল কাকা কি বলল শুনলি তো? যখন জিজ্ঞেস করলি ওই আত্মারা কেন রাজাবাবুকে মেরেছে, ও বিষয়টা কিভাবে এড়িয়ে গেল দেখলি? কোনো একটা মিস্ট্রি তো নিশ্চয়ই আছে এসবের মধ্যে। সবটা জানতে হবে আমাকে, সবটা। দিবাকর মাথা চুলকে বলে, আচ্ছা ঠিক আছে, এত করে বলছিস যখন, চল গিয়েই দেখি। দিবাকরের সম্মতি পেয়ে দুই বন্ধু মিলে আবারও প্রবেশ করে কুসুমপুরার জঙ্গলের মধ্যে। হাঁটতে থাকে ওরা ওই শাপলা দিঘির পাড়ে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে যায় ওই ঝিলের পাশে। কিন্তু আজ ওই স্থানে যাওয়া মাত্রই চরম শীতল হাওয়া যেন ঝাপটা মেরে যায় প্রত্যুষকে। আগের দিনের চাইতে আজ যেন সবটাই অনেকটা আলাদা। সেই রৌদ্রোজ্জ্বল আলোর ছটা নেই, নেই প্রজাপতিদের সমারোহ। মাথার উপরের আকাশটাও কেমন যেন ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে। এই প্রত্যুষ, এখানে এসে তো পড়লাম, কিন্তু ওই বুড়িকে তো দেখতে পাচ্ছি না রে। আশেপাশেই থাকবে হয়তো, সেদিন তো বললো এখানেই নাকি থাকে। আচ্ছা আমাকে একটা কথা বল, তুই ওই বুড়ির সাথে দেখা করে তুই করবিটা কি? জানতে চাইবো এই শাপলা দিঘির রহস্যের কথা। জানতে চাইবো কেন এই অতৃপ্ত প্রেতাত্মারা রাজা সাহেব ও তার সঙ্গীদের হত্যা করেছিল, কেন ওর প্রতি এত রাগ, কি পরিচয় ওই আত্মার। হ্যাঁ, ওই পাগলি বুড়ি তোর এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে বসে আছে। তোরা তোরা আবার এখানে এসেছিস? তোদের বারণ করেছিলাম না, আসবি না আসবি না এই দিঘির পাড়ে, তবু কেন এসেছিস? পেছন থেকে ক্ষণক্ষণে তীক্ষ্ণ গলা শুনে সেই দিকেই ফিরে তাকায় ওরা দুজনে। আগের দিনের দেখা সেই বুড়ি ফুলবা চাচি দাঁড়িয়ে রয়েছে। দিবাকর আস্তে আস্তে বলে, ওই যে এসে গেছে তোর উত্তরপত্র। প্রত্যুষ সেদিকে কান করে না, ও এগিয়ে যায় ফুলবা চাচির দিকে। প্রত্যুষকে এগিয়ে আসতে দেখে বুড়ি আবারও বলে, কি হলো কি? আমার কথা কানে যাচ্ছে না? তোদের চলে যেতে বললাম তো, এগিয়ে আসছিস কেন আমার দিকে? আমি সত্যিটা জানতে চাই দিদা। ফুলবার বুকের ভেতরটা যেন হু হু করে ওঠে। কাপা কাপা গলায় সে বলে, কোন সত্যি? কোন সত্যি কথা বলছিস তুই? কে ঝিলডাঙ্গার কন্যা? কি চায় সে? আর কেনই বা একের পর এক নিরপরাধ মানুষকে হত্যা করে এই দিঘিকে অভিশপ্ত করে রেখেছে সে? প্রত্যুষের মুখ থেকে এই কথাটা শোনার পরই অট্টহাসি হাসতে থাকে সেই বুড়ি। আবারও মুহূর্তের মধ্যেই প্রত্যুষের একেবারে মুখের কাছে এসে হিস হিসে গলায় বলে, নিরপরাধ? কে নিরপরাধ? ওই ওই রাজা সূর্যপ্রতাপ রায়চৌধুরী নাকি ওর সঙ্গী সাথীরা? কাদের নিরপরাধ বলছিস তুই ছেলে? একটা কথা মনে রাখিস, ঝিলডাঙ্গার কন্যা কোনোদিন কোনো নিরীহ মানুষের প্রাণ নেয়নি, নেবেও না। ও তাদেরকেই শাস্তি দেয় যারা যারা মানুষের মুখোশধারী এক একটা নরপশু। ওদের হত্যা করে এই কুসুমপুরার মেয়েদের নিরাপদে বাঁচার পথ করে দেয় ও। নারীদের জীবনকে সুরক্ষিত করে ঝিলডাঙ্গার কন্যা। মানে কি বলতে চাইছো তুমি দিদা? এই গ্রামের নারীদের জীবন সুরক্ষিত করে ওদেরকে বাঁচায়, এইসব কথার অর্থ কি? এই সবের প্রকৃত অর্থ জানতে হলে তোকে যে ঝিলডাঙ্গার কন্যা, যাকে তোরা এই গ্রামের সকলে পিশাচিনী বলিস, তার প্রকৃত পরিচয়ের কথা জানতে হবে। জানতে হবে এক রক্তাক্ত গোপন অতীতের কথা। শুনবি সেই কাহিনী তোরা? আমি শুনতে চাই কি হয়েছিল অতীতে। কোন রহস্য লুকিয়ে রয়েছে এই শাপলা দিঘির জলে? সেই বৃদ্ধা এবারে বলতে শুরু করে, যাতে কেউ বুঝতে না পারে তাই সেই সকল দুর্ভাগা নারীদের শরীর ভারী ভারী পাথরের সাথে বেঁধে জলে ফেলত রাজা সাহেবের কর্মচারীরা। যতদিন যেতে থাকে এই অত্যাচারের পরিমাণ ততই বৃদ্ধি পেতে থাকে।
শুধু নারীদেরকে রাতের আধারে তুলে নিয়ে যাওয়াই নয়, এর পাশাপাশি শুরু হয় চোরা কাঠের ব্যবসাও। এসবের মধ্যেই দিন কাটতে থাকে কুসুমপুরার মানুষদের। তবে এই শাপলা দিঘির রক্তাক্ত কালো অধ্যায়ের সূচনা ঘটে আমার একমাত্র মেয়ে পেমার হাত ধরে। কথাটা বলার পর কিছুক্ষণ থামেন ওই মহিলা, তারপর আবারও বলতে শুরু করেন। আজ থেকে 17 বছর আগে আমার মেয়ে পেমার সাথে বিয়ে হয় দীপেশ গুরখার। কিন্তু সুখ বেশি দিন সইল না আমার মেয়েটার। বিয়ের বছর 4 মধ্যেই নিজের স্ত্রী একমাত্র ছোট্ট ছেলেকে চিরতরের জন্য রেখে চলে যেতে হয় দীপেশকে। চা বাগানের কাজ সেরে রাতের বেলায় বাড়ি ফেরার পথে চিতাবাঘের হামলায় মৃত্যু হয় তার। দীপেশের মৃত্যুর সাথে সাথেই সবটা এলোমেলো হয়ে যেতে শুরু করে। রাজা সাহেবের লোকেদের নজর পড়ে পেমার উপরে। 17 বছর আগের ঘটনা। চা বাগানে নিজের কাজে ব্যস্ত রয়েছে পেমা। সেই সময় তামাং ওই বাগানের আরও এক শ্রমিক ওখানে এসে উপস্থিত হয়। কিরে পেমা, কেমন আছিস? ঠিক আছি, কিন্তু তুই এখন এখানে কি করছিস? তোর তো আজ প্যাকেজিং ডিপার্টমেন্টে থাকার কথা, এখানে কি কাজ তোর? আরে পেমা, এত বিরক্ত হচ্ছিস কেন? আমি এলাম একটু তোর হালচাল জানার জন্য। দীপেশটা তোকে একা করে চলে গেল রে। কি আর করবি বল, ঘরে ছোট ছেলে তোর। এই সব কথা যদি বলতে এসে থাকিস তবে ধন্যবাদ, তুই আসতে পারিস। অনেক কাজ বাকি আমার, তোর সাথে ফালতু বকার মতো সময় নেই। তামাংয়ের বরাবর নজর পেমার উপরে। মাতাল দুশ্চরিত্র এই তামাংয়ের থেকে সবসময় পেমা নিজের নিরাপদ দূরত্ব বজায় রাখতেই পছন্দ করে। তবে দীপেশের মৃত্যুর পর থেকে যেন এর মতো আরও অনেকেরই কুনজর প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে পেমাকে। তামাং এবারে আবেগী গলায় পেমার কাঁধে হাত রেখে বলে, তোকে রাখলে বড় মিঠা লাগে রে পেমা। তোর বরটা তো মরেই গেছে, ও তো আর ফিরে আসবে না, কিন্তু আমি তো আছি, তুই আমার হয়ে যা, রানী করে রাখবো তোকে, রানী। সপাটে চর কষিয়ে দেয় পেমা তামাংয়ের গালে। শোন, অনেক দিন ধরে তোর অসভ্যতা সহ্য করছি আমি, কিন্তু আর নয়। আর একটা বার তুই আমার ধারে কাছে আসার চেষ্টাও যদি করিস, এই কাস্তে তোর গলাতেই বসিয়ে দেব আমি। নিজের গালে হাত রেখে রক্তচক্ষু দৃষ্টিতে পেমার দিকে তাকিয়ে তামাং বলে, কাজটা তুই ভালো করলি না রে পেমা, এর ফল তোকে ভুগতে হবে। সাপের লেজে পা দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে। তোর এই অহংকার আমি যদি না গুড়িয়ে দিতে পেরেছি, আমার নামও তামাং গোর্খা নয়। সেই দিনের পর থেকে তামাং আর ওর দলের বাকি সদস্য রাজেশ, বাহাদুর, ঋষভ ও রহিমের বিষ নজরে পড়ে যায় পেমা। এইসবের মাঝেই শহর থেকে ফিরে আসে সূর্যপ্রতাপের পুত্র রাঘব প্রতাপ। চা বাগানের পরিদর্শনে গিয়েই তার নজর পড়ে সুন্দরী পেমার উপরে। ওই মেয়েটাকে আমার চাই ব্যাস। রাঘব প্রতাপের হুকুম মতো সন্ধ্যায় বাড়ি ফেরার পথে 4 জন মিলে হামলা করে পেমার উপরে। কোনো ক্রমে ওরা পেমাকে আটক করে সেই বন বাংলোতে আনে। কি সুন্দরী, তোমার নাকি অনেক তেজ, তা আমাকেও একটু নিজের তেজ দেখাও দেখি। বন্য বাঘিনীকে পোষ মানাতে আমার যে দারুণ লাগে। এই তোর এখন যা, এখানে এই পাখি শিকার আমি একাই করব, সম্পূর্ণ একা। কুটিল হাসি দিয়ে কথাটা বলে ওঠে রাঘব। কথাটা শেষ করে পেমার দিকে এগোতে থাকে সে। খবরদার বলছি, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, একদম না, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তাই বুঝি? কি খারাপ হবে আমিও একটু দেখি, দেখাও না সুন্দরী। বিশাল বড় বনবাংলোতে রাতের অন্ধকারে চলতে থাকে একজন নারীর আত্মসম্মান বাঁচানোর আপ্রাণ লড়াই। হিংস্র পশুর মতো রাঘব ধাওয়া করে আসতে যায় পেমার দিকে। ঘরের একদিকে পড়ে থাকা ফল কাটার ছুরিটা তুলে পেমা সেটিকে সজোরে বসিয়ে দেয় রাঘবের গলা লক্ষ্য করে। রাঘবের আর্তনাদ ছড়িয়ে পড়ে বাংলোর প্রতিটি কোণায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে বেরিয়ে আসে পেমা ওই নরক থেকে।
কিন্তু ও জানতো না এর থেকেও অনেক বড় বিপদ অপেক্ষা করছে ওরই জন্য। প্রাণপণে ছুটে বাড়িতে ফিরে আসে পেমা। এ কি পেমা, তোর এ কি অবস্থা? কোথায় ছিলি তুই? আমি আমি পালিয়ে এসেছি মা। ওরা হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পড়বে। বিট্টুকে নিয়ে আমাকে পালাতে হবে, না হলে ওরা যে আমাকে, আমার ছেলেকে, সবাইকে শেষ করে ফেলবে। কে আসছে? কারা আসছে? কাদের কথা বলছিস তুই? পেমা এরপর ওর মাকে সবটা খুলে বলে। সর্বনাশ, আমাদের এখানে আর এক মুহূর্ত থাকলে চলবে না। আমার সাথে চল, তুই বিট্টুকে নিয়ে। সেই দিনে রাতেই জঙ্গলের এক ছোট্ট কুটিরে মাথা গুঁজে থাকে ওরা তিনজনে। রাজা সাহেবের হুকুম পাওয়া মাত্রই তামাং, রহিম ও বাকিরা ছড়িয়ে পড়ে চারিদিকে। পরদিন রাজা সাহেবের কাছে খবর পৌঁছে যায় পেমা কোথায় আছে। সেই দিন রাতে দলবল সহ হামলা করে সূর্যপ্রতাপ। 5 জন পশু মিলে অকথ্য অত্যাচার করে পেমার উপরে। মা, বাঁচাও আমাকে। রাজা সাহেব, ছেড়ে দিন, দয়া করুন রাজা সাহেব, আমার মেয়েটাকে ছেড়ে দিন। আমরা অনেক অনেক দূরে চলে যাব রাজা সাহেব, ছেড়ে দিন আমাদের। পেমার মা ফুলবা আটকাতে গেলে তার মাথায় ভারী কিছুর আঘাত করা হয়। সেই রাতে জঙ্গল কেঁপে ওঠে পেমার মৃত্যু যন্ত্রণায়, আর্তচিৎকারে। মধ্যরাতের শেষ প্রহরে নৃশংস পশুদের অত্যাচারের শেষে সূর্যপ্রতাপ হুকুম দেয়, এই কে আছিস? এই গুলোটা, মেয়ে মানুষটার শরীরটা এই মুহূর্তে ওই শাপলা দিঘির জলে ভাসিয়ে দেয়। আর দেখবি কাকপক্ষীতেও যেন ব্যাপারটা বুঝতে না পারে। ওই দিঘির কালো জলেই চিরতরের জন্য জল সমাধি হোক ওই মেয়ে মানুষের। জমিদারের আদেশ অনুসারেই ওই 5 জন মিলে মাটির ওপর উপুর হয়ে পড়ে থাকা পেমার ক্ষতবিক্ষত দেহটাকে টেনে হিঁচড়ে তুলে সেটিকে টানতে টানতে নিয়ে যায় শাপলা দিঘির পারে। তারপর সেই নৃশংস মানুষরূপী পশুর দল অর্ধমৃত দেহটাকে একটা ভারী পাথরের চাইয়ের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধতে থাকে। যন্ত্রণায় কয়েকবার কোকিয়ে ওঠে শরীরটা। আর তারপরেই লেঠেল দল মিলে সেই অর্ধমৃত দেহটাকে ফেলে দেয় শাপলা দিঘির কালো জলে। বর্তমান সময়। সেই রাতের পরে আমার মেয়ের অতৃপ্ত আত্মা এই দিঘির ভয়ঙ্কর পিশাচিতে রূপান্তরিত হয়। জন্ম হয় অন্ধকারের রানী ঝিলডাঙ্গার কন্যার। একে একে ও সবাইকে শেষ করেছে। কিন্তু এই রাজার বংশকে শেষ না করা পর্যন্ত ও শান্ত হবে না শান্ত। পেমার ছেলে, ওর কি হলো? আমি চেয়েও সেই রাতে আমার পেমাকে বাঁচাতে পারিনি আমার ছোট্ট বিট্টুকে বাঁচাতে। জানি না ও কোথায় আছে, আদৌ বেঁচে আছে কি না। কিন্তু আমার বিশ্বাস আমার বিট্টু বেঁচে আছে। ঠিক একদিন ও ঠিক ফিরে আসবে আমার কাছে। নিজের মায়ের উপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ ঠিক নেবে। বিট্টু যদি ফিরে আসে কোনোদিন, চিনবেন কি করে? আমার বিট্টুকে আমি ঠিক চিনে নেব। ওর মায়ের সেই স্মৃতি একটা লকেট, যাতে ওর মায়ের নাম লেখা আছে। ওই লকেটই ওর পরিচয়। পেমার সাথে ঘটে যাওয়া নির্মম অতীতের কথা শুনে প্রত্যুষ, দিবাকর দুজনেরই মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। প্রত্যুষের চোখ ভিজে গেছে জলে। মনের ভিতরটা কেমন যেন অব্যক্ত যন্ত্রণায় মুচড়ে উঠছে বারে বারে। সন্ধে 6টা। প্রত্যুষ আর দিবাকরকে আসতে দেখে আলোক ক্ষিপ্ত কণ্ঠে বলে, কোথায় ছিলি দুজন সারাদিন? হ্যাঁ, এতবার কল করেছি, একবারও ফোনটা রিসিভ করলি না তোরা কেউ। কি এমন রাজকার্য করছিলি? প্রত্যুষ কিছু না বলেই উপরে উঠে যায়। যত খুশি মন মর্জি করে নে। আজ রাতের শুধু অপেক্ষা, তারপরেই তোরা হয়ে যাবি অন্য কারোর দাস। তখন দেখবো শালা এত মেজাজ কোথায় থাকে। রাতে খাবার টেবিলে সবাইকে খেতে দিয়ে দেয় মুঞ্জা।
প্রত্যুষ, দিবাকর ওরা সকলে খেতে বসলেও আলোক কিছুই খায় না সেইভাবে। কি রে অলোক, তুই খাচ্ছিস না কেন? না, আসলে শরীরটা খুব একটা ভালো নেই, তাই আর কি। রাতে ভারী কিছু খেতে ইচ্ছে করছে না। কিছু অন্তত খা, সারা রাত না খেয়ে থাকবি নাকি? বিস্কুট খেয়ে নেবো, ডোন্ট ওয়ারি। তোরা খা, আমি একটু রান্নাঘরে যাই। আলোক উঠে যায় টেবিল ছেড়ে। এই, যেটা মেশাতে বলেছিলাম ঠিক করে মিশিয়েছিল তো? চাপা স্বরে মুঞ্জাকে কথাটা বলে আলোক। जी साहब, कुछ ही देर में वो लोग सब सो जाएंगे। उसके बाद आप চুপ চুপ চুপ, দেওয়ালেরও কান আছে। রাত 12টা। প্রত্যুষ ও দিবাকর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন রায়চৌধুরী প্যালেসের বাইরে এসে থামে একটি বড় গাড়ি। তার থেকে বেরিয়ে আসে বেশ কয়েকজন ছেলে। এই, সাবধানে ওদেরকে নামিয়ে গাড়িতে তুলবি। আর হ্যাঁ, আমি ওদের পেছনে গাড়িতেই থাকবো। ওকে বস। এই চল 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 চল, তোরা মাল দুটোকে নামিয়ে গাড়িতে তুলতে হবে, চল। দোতলার ঘর থেকে খুব সাবধানে প্রত্যুষ ও দিবাকরকে তুলে আনা হয়। অঘোর ঘুমে আচ্ছন্ন দুই বন্ধু ভাবতেও পারে না তাদেরই আর এক বন্ধু কি ভয়ানকভাবে ওদের পিঠে ছুরিটা বসিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দেয় ওদের গন্তব্যের উদ্দেশ্যে। আমি কোথায়? এরাই বা কারা? কোথায় নিয়ে যাচ্ছে এরা আমাকে? হঠাৎ করেই ঘুমের ওষুধের প্রয়োগটা কেটে যায় প্রত্যুষের। নিজেকে আবিষ্কার করে হাত মুখ বাঁধা অবস্থায়। পাশে তখনও অজ্ঞান হয়ে পড়ে রয়েছে দিবাকর। এইসব হচ্ছেটা কি? আমি তো রাতে নিজের ঘরেই শুয়েছিলাম দীপের সাথে। ওর কানে আসে কারোর গলার আওয়াজ। বলছি, এদের দুটোকে সাথে ওই 7 জন মেয়েকে আজ রাতের মধ্যে শিলিগুড়িতে ওই ডিসুজার হাতে তুলে দিতে হবে। চেকপোস্টে আজকাল পুলিশ বড্ড ধরছে মাইনে। ওই সামনে চেকপোস্টটা থেকে বেরিয়ে যেতে পারলেই শান্তি। গুন্ডাগুলো নিজেদের মধ্যেই এইসব আলোচনা করছিল। এইসব কি বলছে ওরা? আমাদেরকে কারোর একটা হাতে তুলে দেওয়ার কথা বলছে। তার মানে কি এরা কোনোভাবে হিউম্যান ট্রাফিকিং এর সঙ্গে যুক্ত? আমাদেরকে কিডন্যাপ করেছে? না না না, পালাতে হবে এখান থেকে, এক্ষুনি পালাতেই হবে। দীপ, হ্যাঁ, দীপকে জাগিয়ে তুলতে হবে আমাকে। অনেক কষ্টে প্রত্যুষ ধাক্কা মেরে মেরে দিবাকরের জ্ঞান ফিরিয়ে আনে। গাড়ির একটা কোণে ধারালো অংশে নিজের দড়ি বাঁধা হাতটা বারবার ঘষতে থাকলে একটা সময় দড়িটা ছিঁড়ে যায়। নিজেকে মুক্ত করেই প্রত্যুষ দিবাকরকেও মুক্ত করে। আমার মাথা কাজ করছে না দীপ, কিন্তু ওদের কথা যতটা শুনলাম তাতে বুঝেছি এরা মানুষ ভালো নয়। আমাদেরকে এবং আরও 7 জন মেয়েকে পাচার করে দেওয়ার কথা বলছে ওরা। এখন এত কিছু ভাবার সময় নেই দীপ, আমাদেরকে সবার আগে এখান থেকে বেরোতে হবে, যে করেই হোক। ধীরে ধীরে ওরা বাকি 3 জনের অলক্ষ্যে সামনের সিটে এগিয়ে আসে। তারপরেই শুরু করে দেয় এলো পাথারি, কিল, ঘুষি, লাথি মারা। এর মাঝেই প্রত্যুষ ড্রাইভারের মাথাটা পিছনের দিকে ঘুরিয়ে দিলে মাঝপথে গাড়িটা এসে ধাক্কা মারে একটা গাছের গুঁড়িতে। পালা দীপ, পালা! গাড়ি থেকে বেরিয়ে দিবাকর ও প্রত্যুষ প্রাণপণে ছুটে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। ধর 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 ধর, ওকে ধর! কিন্তু কিছুটা যাওয়ার পরেই ওরা থমকে দাঁড়িয়ে যায়। এই, আর এগুলো যাবে না, সামনে সাপড়া দিঘি পড়ে, ওখানে গেলে বেঁচে ফিরতে আর হবে না। কিন্তু আলোক স্যার তো আমাদেরকে মেরেই ফেলবে জানতে পারলে। ওদের এইসব কথাবার্তার মাঝেই আলোক ফোন করে। সবটা খুলে বলতেই আলোক এখানে আসার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণের মধ্যেই আলোক এসে উপস্থিত হয় জঙ্গলের সামনে। কি করে পালালে ওরা? কি করছিলি কি তোরা? এত এত টাকা দিয়ে মুখ দেখার জন্য রেখেছি তোদের, জঙ্গলের মধ্যে না গিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছিস। এই রাতের বেলায় ওই দিঘির কাছে গেলে আমরা কেউ আর বেঁচে ফিরবো না স্যার। ফালতু কথা আমাকে একদম বলবি না, বুঝেছিস? এক্ষুনি আমার সাথে জঙ্গলের মধ্যে না গেলে ওই পিশাচ তোদের কি মারবে, তার আগে আমি তোদের শেষ করে দেব। আলোকের কাছে ধমক শুনে 2 জন গুন্ডা ওর সাথে জঙ্গলের মধ্যে যেতে রাজি হয়। মধ্যরাতের আধারে ওরা প্রবেশ করে অভিশপ্ত কুসুমপুরার জঙ্গলে। এতটা গভীরে এসে গেলাম, কিন্তু 2 জন গেলটা কোথায়?
একটা কাজ হয় যদি তোদের দ্বারা। কি গো বাবুরা, তোমরা কি কাউকে খুঁজছো? হঠাৎ করেই মেয়েলি গলায় চমকে ওঠে সকলে। সামনে দাঁড়িয়ে রয়েছে এক নারী মূর্তি, পরনে খয়েরি লাল শাড়ি, সারা শরীর থেকে নির্গত হচ্ছে মন মাতাল করা নেশাতুর সুগন্ধি। সেই নারী মূর্তিকে দেখে কামের উদ্রেক হওয়া অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, দুটো ছেলেকে এই পথে যেতে দেখেছো? জি বাবুজি, দেখেছি তো। ওরা ওই দিঘির দিকেই ছুটে গেল। আমার সাথে চলো, আমি নিয়ে যাচ্ছি ওদের কাছে তোমাদের। মোহিনী নারীর সেই মায়ায় মোহিত হয়ে ওরা চারজনই তার সাথে এগোতে শুরু করে। নুপুরের ঝংকার তুলে এগিয়ে যাচ্ছে সেই নারী, আর মাটির তলা থেকে কঙ্কালসার হাতগুলো বেরিয়ে এসে মাটির তলায় টেনে নিয়ে যেতে থাকে এক একজনকে। অবশেষে যখন আলোক ওই শাপলা দিঘির পাড়ে এসে পৌঁছয়, তখন আলোকের সাথে আর কেউই নেই। পিছনে ঘুরে তাকাতেই চমকে যায় আলোক। এ কি, বাকিরা কোথায় গেল? তুমি যে বললে ওরা এখানে এসছে, ওরা কোথায়? খিলখিল করে হেসে ওঠেই নারী। তীব্র বেগে বাতাস বইতে শুরু করেছে। সেই হাওয়ার দাপটে সেই নারী মূর্তির মুখের ওপর থেকে ঘোমটার আড়াল সরে গেছে। ভয়াবহ মুখ থেকে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। থ্যাঁতলানো সেই মুখের নারী হুঙ্কার ছেড়ে বলে, কি ভেবেছিলি তুই? নিরপরাধ মানুষের ক্ষতি করবি আর আমি চুপ করে সবটা সহ্য করব? বহু বছর আগে সূর্য প্রতাপ যে অপরাধ করেছিল তার শাস্তি সে পেয়েছে। সেই বংশের রক্তই তোর শরীরেও বইছে, তাই তুইও এই অপরাধের পথই বেছে নিয়েছিস। এবার পালা শাস্তির। নিজের বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতার চরম শাস্তি পাবি তুই। কে 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 তুমি? কি চাও? কে আমি জানতে চাস? জানতে চাস আমি কে? কুসুমপুরার বিভীষিকা, ঝিলডাঙ্গার কন্যা আমি। ঝিলডাঙ্গার কন্যার অট্টহাসি সাথে আলোকের চিৎকার কেঁপে উঠেছে গোটা জঙ্গল জুড়ে। ঝিলডাঙ্গার কন্যারূপী পেমা নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আলোকের গলা। ধীরে ধীরে ওকে দিঘির দিকে নিয়ে যেতে থাকে সে। দিঘির জলে ঘূর্ণির সৃষ্টি হয়েছে ততক্ষণে। বাতাসে ভেসে আসছে সহস্র প্রেতাত্মার চিৎকার, যার কিছুক্ষণের মধ্যেই হয়তো ছিঁড়ে খাবে আলোককে। অমাবস্যার আকাশ ঢেকে রয়েছে নিশ্ছিদ্র কালো মেঘের আস্তরণে। ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হচ্ছে গোটা জঙ্গল। শাপলা দিঘির পিশাচিনী পেমা তার শিকারকে নিয়ে এগিয়ে চলেছে দিঘির দিকে। মা! থমকে দাঁড়ায় পেমা। প্রত্যুষ ছুটতে ছুটতে আসছে পেমার দিকেই। সাথে রয়েছে দিবাকর আর পেমার মা ফুলপা। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। মা, ছেড়ে দাও লোককে। আমি ফিরে এসেছি। পেমার প্রেত কাঁপা কাঁপা গলায় বলে, আমি তোমার মা নই, আমি কেউ নই তোমাদের। আমি কেবল একজন অতৃপ্ত আত্মা। এই শাপলা দিঘির রক্তাক্ত অভিশাপ আমি। শান্ত হ পেমা, শান্ত হ মা। এই রক্তের খেলা বন্ধ কর এবার তুই। দেখ, তোর বিট্টু বেঁচে আছে, ফিরে এসেছে আমাদের কাছে আমাদের বিট্টু। না না, হতে পারে না। সেই দিন রাতে সূর্যপ্রতাপ আমাকে শেষ করে ওর আদেশে ওর লোকেরা আমার বিট্টুকে আমার থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। ওরা আমাকে শেষ করতে পারেনি মা। আমি তোমার সন্তান। দেখো আমাকে, এই যে দেখো, তোমার দেওয়া সেই লকেট আজও আমার গলায়। সেই রাতের পর নদীর চর থেকে একজন চার্চের ফাদার আমাকে উদ্ধার করেন, নতুন জীবন দেন আমাকে। কিন্তু সেই জীবনে আমি হারিয়ে ফেলি অতীতের সমস্ত স্মৃতি। এতগুলো বছর পর এখানে আসার পর, দাদির মুখ থেকে সমস্তটা শোনার পর আমার সব কিছু মনে পড়ে গেছে। তুমি তোমার সন্তানকে কাছে টেনে নেবে না মা? সামনে দাঁড়িয়ে থাকা পেমার চোখ দিয়েও তখন গড়িয়ে পড়ছে জলের ধারা। আলোকের গলাটা ছেড়ে দিতেই ও মাটিতে পড়ে কুকিয়ে ওঠে যন্ত্রণায়। আজ এত বছর পর আমি ফিরেছি তোমার কাছে। আর
ও আমাদের পিঠে যে ছুরিটা মেরেছে তার শাস্তি আমি ওকে দেব। অসংখ্য নারীদের জীবন শেষ করেছে আলোকের পরিবার। কিন্তু মা, তুমি নিজের হাত ওই পাপীদের রক্তে রাঙিয়ে তুলো না। এতগুলো বছর ধরে তুমি তোমার সমস্ত অপরাধীদের নিজের হাতে শাস্তি দিয়েছ। আজও নিজের অজান্তেই নিজের সন্তানকে বাঁচিয়েছ এই শয়তানটার হাত থেকে। তুমি প্রমাণ করেছ মাতৃত্বের শক্তির থেকে বড় শক্তি এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। কিন্তু এদের মতো পাচারকারীদের শাস্তি দেবে এই দেশের প্রশাসন। দিনের পর দিন অনেক মানুষের জীবন নষ্ট করেছে এই রায়চৌধুরী পরিবার। তোমার থেকে আমাকে আলাদা করে দিয়েছে চিরজীবনের জন্য। কিন্তু আজ তোমার বিট্টু তোমায় কথা দিচ্ছে মা, ওদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা আমি করব নিজে। আজ এতগুলো বছর পর আমার সন্তান আমার কাছে ফিরেছে, কিন্তু আমি এমনই অভাগী মা, নিজের সন্তানকে ছোঁয়ার ক্ষমতাও আমার নেই। সময় এসেছে আমার মুক্তির। এই দিঘির জলেই আছে আমার মতো আরো অনেক অসহায় অভাগী মেয়েদের কঙ্কাল। আমাদের কঙ্কাল উদ্ধার করে তাদের সৎকার করার ব্যবস্থা করিস বাবা, তাহলেই জানবি তোর মার আত্মা শান্তি পাবে। ভালো থাকিস বাবা, আর এই অপরাধীদের শাস্তির ভার রইল তোর কাঁধে। আসি আমি এবার, আসি। কান্না ভেজা চোখে প্রত্যুষের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে পেমার আত্মা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে বাতাসে। এত বছর পর নিজের মাকে কাছে পেয়েও চিরকালের জন্য হারিয়ে ফেলে প্রত্যুষ। মা। এরপর পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হয় রুদ্রপ্রতাপ চৌধুরী, আলোক রায়চৌধুরী আর ওদের গোটা দলকে। কুসুমপুরার ত্রাসের হাত থেকে মুক্তি পায় গোটা উত্তরবঙ্গের নারীরা। পুলিশ উদ্ধার করে সেই 7 জন মেয়েকেও। শাপলা দিঘি থেকে উদ্ধার করা হয় পেমাসহ আরও বহু নারীর নরকঙ্কাল। প্রত্যুষ নিজের হাতে তাদের সৎকারের ব্যবস্থা করে। পেমার অস্থি বিসর্জনের সময় প্রত্যুষ দেখে ওর মা ওই দূর আকাশ থেকে ওর দিকে তাকিয়েই মিটি মিটি হাসছে। প্রত্যুষের চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুকণা, আর তা মুহূর্তেই বিলীন হয়ে যায় গঙ্গার প্রবাহে।